সাম্প্রতিক সহিংসতায় যারা নিহত হয়েছেন সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি আজকের এপিসোড। আমি মুক্তাদির রশিদ, পেশায় একজন সাংবাদিক। দর্শক, আজকের এই আলোচনা শুরু করার আগে আপনাদেরকে নিয়ে যেতে চাই ১৯৬৯ সালে। ১৯৬৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান। তার এই নিহত হবার খবর পূর্ব পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট পুরোটাই পাল্টে দেয়। ঠিক তার ২ বছর পরে স্বাধীন হয় বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়। আমরা ৫৫ বছর পরে এসে অনেকটা একই রকম ঘটনা দেখতে পেলাম রংপুরে আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে। তবে এখনকার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। তখন আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করছিল, আর এখন আন্দোলন চলছে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী একটি মঞ্চের। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের ছাত্র আন্দোলনের ঘটনা এবং এত অল্প সময়ে এত বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা খুবই বিরল। এমনকি হেফাজতের সময় ২০১৩ সালে যে নিহত হবার ঘটনা ঘটেছে, যদিও সরকারের পক্ষ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি, সেখানেও এত মানুষ মারা গিয়েছে বলে কোনো প্রমাণ বা দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। এমনকি সাম্প্রতিক সময়ে যে নির্বাচন হয়েছে, অনেকটা ডামি ক্যান্ডিডেট দিয়ে যে ইলেকশন হয়েছে, সেখানেও এত মানুষ মারা যায়নি। অথচ বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে প্রায় ২০০-র বেশি মানুষ মারা গিয়েছে। এই সংঘাতটাকে সরকার নিবারণ করতে আর্মি ডিপ্লয় করেছে, কারফিউ জারি করেছে এবং মূলত জনরোষ ঠেকাতে এপিসি বা কামান দিয়ে গণভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কর্ডন করে রেখেছে, মানুষের চলাচলকে সীমিত করেছে, যাতে সঙ্গত কারণে কোনো জনরোষ ছড়িয়ে না পড়তে পারে। এসবের মধ্যেও চলছে পাল্টাপাল্টি অভিযোগ, কে করেছে কে করেনি, এই ধরনের বক্তব্য। আগে আমি আপনাদেরকে কিছুটা তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়ে যেতে চাই। তিনি টুইটারে একটা প্রশ্ন করেছেন যে কেন এত উত্তেজনা হলো, কেন এত ভায়োলেন্ট হলো। উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন যে এটা ৭ আগস্ট শুনানি ছিল, তারপরে এটা এগিয়ে আনা হয়েছে এবং তারপরে একটা ধ্বংসযজ্ঞ চলেছে। উনি তার দীর্ঘ পোস্টে কোথাও লেখেননি যে কি পরিমাণ মানুষ মারা গেছে। তিনি বলার চেষ্টা করেননি যে এই নৃশংসতা, এই ভয়াবহতা বাংলাদেশের মানুষের মধ্যে কি ধরনের ঘৃণা সৃষ্টি করেছে। আমি বারবার বলার চেষ্টা করেছি, এই সংঘাত যখন শুরু হচ্ছে তার আগে আমার একটা পোস্ট আছে, আপনারা দেখবেন যে পুলিশ কি স্কেপগট হচ্ছে কিনা, অর্থাৎ পুলিশ কি বলির পাঠা হচ্ছে কিনা। দেখুন, পুলিশ এই সমাজেরই অংশ। এটা পাকিস্তানের পুলিশ না, ভারতের পুলিশ না, মায়ানমারের পুলিশ না। এবং পুলিশের মধ্যে আমার আপনার আত্মীয় সব স্বজন আছে। আমি এমন পুলিশ অফিসারকে পেয়েছি এই সংঘাতময় সময়ে, যিনি বলছেন যে তিনি নিজে ডিউটিতে বের হয়েছেন, কিন্তু উনার ছেলেকে উনি আটকে রাখতে পারছেন না। একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ করা আ আ পুলিশ কর্মকর্তা। তিনি আমাকে এই কথা বলেছেন। এখন দেখুন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদের উপরে যতবার আক্রমণ এসেছে, সে আক্রমণটা বাংলাদেশের কোনো সমাজ গ্রহণ করেনি। ধরুন, তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাত্রদের সাথে সংঘাত শুরু হলো, আমাদেরকে ঘাড় ধরে হল থেকে নামিয়ে দেওয়া হলো। আমরা ছাত্র ছিলাম, আমরা আর্মি এবং পুলিশের সাথে সংঘাতে জড়ালাম। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু টেকেনি। দেখুন, ওই ধাক্কায় নির্বাচন দিয়েছে এবং এই সরকার এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছাত্র আন্দোলনের এই আবু সাঈদের হত্যাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি দেখেছি সরকারের ভেতরে যারা ছাত্রলীগ করা মানুষজন আছে তাকে জামাত, শিবির, রাজাকার হিসাবে আখ্যায়িত করে
খুব নির্লজ্জভাবে তাকে তার এই মৃত্যুটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। আমি একজন মানবাধিকার কমিশনে চাকরি করা মানুষকে দেখেছি যে তিনি এটাকে আ আ আ কিভাবে তুচ্ছ করছেন। তাদের জ্ঞানের ক্ষেত্রে আমি বলছি যে আপনারা একটা মানুষের হত্যাকে এভাবে জাস্টিফাই করবেন না। আমি মনে করি কোনো হত্যাই জাস্টিফাইড না। আজকে যারা বলছেন যে পুলিশকে ঝুলিয়ে রাখা হয়েছে মেরে, সেই হত্যাটাও যেরকম জাস্টিফাইড না, ফাইড না। আমি বাংলাদেশ পুলিশের প্রধানকে একটা সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছিলাম যে, কতজন মানুষ মারা গেছে এবং যারা গেছেন তাদের আ কতজন পুলিশের গুলিতে? উনি উত্তর দিতে পারেননি এবং এ ব্যাপারে কোনো তদন্তও হয়নি। দেখুন, তথ্য প্রতিমন্ত্রী বা যে বক্তব্যগুলো দিচ্ছেন, তার বড় অংশ জুড়ে যে ভয়াবহতা, সরকারি বিল্ডিংয়ে আক্রমণ, আ কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে বিশদভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আমার সাংবাদিকতার কারণে আমি গতকাল মিরপুর ১০ নম্বর রেল স্টেশনে গিয়েছিলাম। আমার খুব কষ্ট লেগেছে কারণ আমি এই রেল স্টেশনে দিয়েই প্রতিদিন যাতায়াত করি। ব্যক্তিগতভাবে আমি বেশ আহত। কারণ এটা তো আমার রাষ্ট্রের সম্পদ। অর্থাৎ আমাদের টাকায়, এটা কারোর নিজের পকেট থেকে দেওয়া টাকায় নয়। এটা আমার আপনার টাকা দিয়ে করা। তো স এই আ স্থাপনাটা যখন ভেঙে ফেলেছে, অর্থাৎ আমার কাছ থেকেই পরবর্তীতে আরো ট্যাক্স নিয়ে, ভ্যাট দিয়ে সরকার এটাকে মেরামত করবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো মিডল ক্লাসের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মোড অফ ট্রান্সপোর্ট ছিল। এটা ভেঙে ফেলাতে আসলে সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে যে আমরা আমাদের এখন যানবাহনের কস্ট বেড়ে যাবে, আমাদেরকে বাসে যেতে হতে পারে। কিন্তু তার চেয়েও বড় বিষয় যে এই মেরাম এই যে স্থাপনা, এই সম্পূর্ণ মেরামত করা যাবে। কিন্তু এই যে ২০০ জনের উপরে মানুষ মারা গেছে, পুলিশের গুলিতে মারা গেছে যার বহু অংশ বা তার সঙ্গে যুক্ত ছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ বা সরকার দলীয় লোকজন, এই মৃত্যুগুলো, এই মানুষগুলো কি ফেরত আনতে পারবেন? আমি সত্যি জানতে চাই। আপনারা কি এই মানুষগুলোকে ফেরত আনতে পারবেন? কিভাবে ফেরত আনবেন? আমি এই কারণে আমি আজকে শুরু করেছিলাম শহীদ আসাদুজ্জামানকে নিয়ে। আসাদুজ্জামানের ত্যাগ বাংলাদেশ সৃষ্টিতে অনুকরণীয়। আপনি দেখুন, আ নূর হোসেনের মৃত্যু, তার মৃত্যুকে এখনো মানুষ মনে রেখেছে। তার মৃত্যু কিন্তু বৃথা যায়নি। এখনো মানুষ নূর হোসেনকে আ শ্রদ্ধাভরে স্মরণ করে। আমার বক্তব্য এই বলিদান নয়। আমার বক্তব্য হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনি সমাজের ভেতরে যে ঘৃণা সৃষ্টি করছেন, রাষ্ট্র যেভাবে মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করছে, এই রাষ্ট্র কি তা ভবিষ্যতে নিতে পারবে কিনা? দেখুন, পুলিশের প্রতি, পুলিশই সমাজের অংশ। পুলিশকে যেভাবে ভয়াবহভাবে ব্যবহার করা হয়েছে, পুলিশ যেভাবে নৃশংসভাবে গুলি করেছে, সাংবাদিক মারা গেছে। আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। নিজেও রাবার বুলেট আ খেয়ে আহত হয়ে থেকেছি। আপনাদের কাছে কি বারবার মনে হচ্ছে না যে এই পরিস্থিতিটা অবশ্যই এভয়েড করা যেত? সরকার চাইলেই এটা গত বুধবার সমাধান করে ফেলতে পারতেন। অর্থাৎ বাংলাদেশের ভেতরে এই মানুষগুলো যে সংকটের মধ্যে আছে, তাকে আরো কিভাবে আ সংঘ সংকটময় করা যায়, সেই প্রক্রিয়ার মধ্যে এখন আছি। আমি কোনোভাবেই মনে করি না যে ছাত্রদের ভেতরে যে ক্ষোভ, যে যে সুন্দর হাসিগুলো আজ থেমে গেছে বা যারা আজ হসপিটালে কাতরাচ্ছেন, তাদের ভেতরে যে ক্ষোভ, তাদের পরিবারের ভেতরে যে ঘৃণা, তা খুব সহজে লাঘব করা সম্ভব হবে। আমার কাছে মনে হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন আগুনে পুড়ে যাওয়া মানুষকে দেখতে আবেগ আপ্লুত হয়ে হসপিটালে যান, উনি হয়তো সেই হসপিটালে যাবেন, পাশে দাঁড়াবেন। কারণ উনি তো কেবলমাত্র একটি রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নন। উনি তো কেবলমাত্র পুলিশের প্রধানমন্ত্রী নন। উনি তো সারা বাংলাদেশের আ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে উনি কেন এই ভূমিকা নিচ্ছেন না? উনি নিবেন না।
আমার কাছে যে মনে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, তাদের অধিকাংশই বর্তমান সময়ের মানুষের পালস বুঝতে পারছেন না। অর্থাৎ তারা কি বলছেন, তাদের মুখের ভাষা, তাদের মনের ভাষা তারা বুঝতে পারছেন না। সত্যিই বুঝতে পারছেন না। তাদের ভিতরে যে ঘৃণাবোধ সৃষ্টি হয়েছে, তা তারা ধরতেই পারছেন না। দেখুন, আমি দেখেছি, আমার চোখে দেখেছি যে পুলিশ কি নৃশংসভাবে গুলি করছে। কি নৃশংসভাবে গুলি করছে। আর্মি দাঁড়িয়ে থেকেছে এবং পুলিশ গুলি করছে। এই নৃশংসতার শেষ হওয়া প্রয়োজন। পুলিশ নিজে ঘৃণা কুড়াচ্ছে। এমন একটা দিন হয়তো আসবে যে পুলিশ তার নিজের সন্তানকেই হত্যা করছে। খুব বেশি দিন দূরে না। এবং আপনারা বুঝতে পারছেন না যে পুলিশ সমাজে যে ঘৃণা কুড়াচ্ছে, তা পুলিশ রাষ্ট্র কাঠামো ভেঙে যাচ্ছে। এতে অনেকে হয়তো বাহবা দিবেন। আমি বাহবা দিব না। কারণ যে মুহূর্তে আ পুলিশের যখন এই ইনস্টিটিউশনগুলো একেবারে নন ফাংশনিং হয়ে যায়, আমি আপনি ক্ষতিগ্রস্ত হই। আর পুলিশ তো বিদেশ থেকে আসেনি। ইটস নট ইম্পোর্টেড প্রোডাক্ট। উই আর পেইং মানি ফর দেম। উই আর গিভিং মানি টু প্রকিউর দ্য উইপন্স। তো এই জায়গাটা আমাদের এখন খুব ভাবা উচিত। যারা অতি উৎসাহী হয়ে গুলি চালিয়েছেন, তাদের বিচারের আওতায় আনা খুবই জরুরি। একই সঙ্গে যারা উস্কে দিয়েছেন, এই সংঘাতপূর্ণ পরিস্থিতি করেছেন, তারাও বিচার আসা উচিত। আমাদের মাথায় রাখা দরকার যে এই পরিস্থিতিটা আসলে কেন সৃষ্টি হয়েছে। আমরা কেবলমাত্র ভাঙচুর হয়েছে সেই ন্যারেটিভ যখন দেখছি, পত্রপত্রিকায় যখন শুধু দেখছি যে ভেঙে যাচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে লস হচ্ছে, বিটিভি পোড়ায় দেওয়া হয়েছে। কিন্তু তার আগে কি পরিমাণ গুলি চালানো হয়েছে কিনা, এটা কি কোনো রিঅ্যাকশন ছিল কিনা, এটা কি কেবলই সহিংসতার একটি রূপ ছিল নাকি কেন এটা হয়েছে, সেই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি। আমরা কিন্তু পুরো পরিস্থিতিটা এখন জানি না। এটা ছাত্রদের আন্দোলনের কোন প্রেক্ষাপটে এটা হয়েছে। দেখুন, আমি ছাত্র অবস্থায় আন্দোলন করেছি। সাধারণ ছাত্র হিসাবেই আমি আন্দোলন করেছি। আমার কাছে মনে হয়েছে ২০০৭-৮ সালে যে সেনা শাসন ছিল, তার বিরুদ্ধে দাঁড়ানোটা আমার যৌক্তিক কারণ। ঠিক একইভাবে যখন এখন ছাত্রদের উপরে আক্রমণ হচ্ছে, ছাত্ররা মনে করছে যে তাদের এই আন্দোলনে বাধা দেওয়াটা, পুলিশের গুলি চালানো বা বিজিবির গুলি চালানোটা, অ্যাসল্ট রাইফেল ব্যবহার করাটা, এপিসি ব্যবহার করাটা, তাদেরকে আ আহত করা, নিহত করাটা প্রেক্ষাপটে তাদের এই বিক্ষোভটা জাস্টিফাইড। এখন আপনি ব্যাখ্যা করতে পারেন বিভিন্নভাবে। তারা কি ভাঙচুর করবে? আপনি বিচার করুন, তদন্ত করুন, দেখুন যে আসলেই ঐদিন কারা ১০ নম্বরে ভাঙচুর করেছে। কেন পুলিশ ব্যর্থ হয়েছিল সেদিন এই আ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আ রক্ষা করতে? কেন? আমরা সত্যিই জানতে চাই যে কেন এটা হয়েছিল? কারা করেছিল? ছাত্ররা করেনি। কারণ ছাত্ররা জানে যে এই মেট্রো রেলে করে তাকে নটরডেমে যেতে হয়, এই মেট্রো রেলে করে বিজ্ঞান কলেজে যেতে হয়, এই নটরডেমে করে বিউপিতে যেতে হয়। They will not do this. Neither of the political goons. They can, other people can do this. Who are they? বিকজ আমরা জানি না, আমরা শুধুমাত্র একটি ন্যারেটিভ দাঁড় করাচ্ছি, যে ন্যারেটিভটা কেবলমাত্র সরকারের জন্য বা এই রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের জন্য সুখকর। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও চাই, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমি এটাও চাই যে কার গুলিতে, কার নির্দেশনায়, কিভাবে ছাত্ররা নিহত হলো সেদিন, কোন প্রেক্ষাপটে। আমি ছাত্রর হত্যা, প্রত্যেকটা বিক্ষোভকারীর হত্যার বিচার চাই। আমি বিচার চাই। আমি বাংলাদেশের সিটিজেন হিসেবে এই বিচারটা চাই। এবং আমি মনে করি এই যে বিচার চাওয়াটা আমার অধিকার, আমার নাগরিক অধিকার। আমি দেখতে চাই যে এটা বিচার করার মতো সক্ষমতা রাষ্ট্রের আছে কিনা। আমি দেখতে চাই যে জুডিশিয়াল ইনকোয়ারি এই বিচার প্রক্রিয়ায় সহায়তা করছে কিনা। না হলে আপনি বিশ্বাস করেন, আমার বয়স এখন যা, আমি ২০ বছর পরে হলেও এর জন্যে জবাবদিহিতা চাইব। যারা গুলি চালিয়েছেন তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করার চেষ্টা করব। প্রত্যেককে। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি। বাংলাদেশের
বাংলাদেশের মানুষকে এভাবে মারার অধিকার রাষ্ট্র আপনাকে দেয়নি। শিশুকে মেরে ফেলা, বাড়িতে খেলা করছিল, ছাদের উপরে খেলা করছিল, শিশুকে হত্যা করার অধিকার আপনাকে কেউ দেয়নি। এই সহিংসতা অবশ্যই অ্যাভয়েড করা যেত। এখন ব্যাখ্যা আসছে যে ওবায়দুল কাদেরের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তর্কাতর্কি হয়েছিল। এখন অনেকে বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে এই ছাত্রলীগ না নামাতে তিনি আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান করতে চাইছেন। কিন্তু ওবায়দুল কাদের উনি মাসল দেখাতে চেয়েছিলেন এবং উনি লেলিয়ে দিয়েছিলেন ছাত্রলীগ, যুবলীগকে। দেখুন, আপনি যদি ছাত্রলীগ করে থাকেন নিজেকে প্রশ্ন করুন। ঠিক এভাবে যদি আপনার ভাইকে হত্যা করা হতো, আপনি ভেবে দেখুন, আবু সাঈদ আপনার ভাই হতে পারত। ভেবে দেখুন, ব্র্যাক ইউনিভার্সিটিতে আপনারই হয়তো কোনো খালাতো বোন, খালাতো ভাই নির্যাতনের শিকার হয়েছে। এই যে নসরুল হামিদ বিপু, উনার আত্মীয় মারা গেছে পুলিশের সাথে সংঘাতে। উনি সরকারের প্রভাবশালী বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বাংলাদেশকে এভাবে ভাঙতে দিবেন না। এই বাংলাদেশটা আপনার, আমার। এই বাংলাদেশে রাজনৈতিক সংকটগুলো সৃষ্টি করে, হ্যাঁ, সরকার লাভবান হয়েছে। আপনি বলতে পারেন সরকার ভীষণ লাভবান হয়েছে। সরকার লাভবান হয়েছে এদিক থেকে যে বাংলাদেশের ইনফ্লেশনের কারণে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছিল, সেটাকে উনি ভিন্ন খাতে ঘুরিয়ে দিয়েছেন। বাংলাদেশে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট হয়েছিল, ভারত বিরোধিতা শুরু হয়েছিল, সেখানে তারেককে গ্রেপ্তারের মধ্য দিয়ে সেই আ আ তারেক রহমানকে, বগুড়ার ছেলে তারেক রহমান, যিনি আ সবখানে আ ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন করছিলেন, তাকে ফুটেজ দেখে আ র‍্যাব শনাক্ত করেছে যে সে লাঠি হাতে আ রামপুরা এলাকায় ছিল এবং সে উস্কানি দিচ্ছে, এরকম অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, ভারত বিরোধী ভারত বিরোধী যে প্রচারণা, সেটা বন্ধ হয়েছে। কিন্তু দেখুন, দীর্ঘমেয়াদে আপনি চিন্তা করেন, এই প্রজন্মের 95% I repeat 95% বাচ্চারা ঘৃণা করতে শিখবে। তাদের মুখের স্লোগানটি আপনি পড়তে শিখুন। তারা যে কথাগুলো লিখছে সেটা বুঝতে শিখুন। বাংলাদেশকে দুর্বল করে দিবেন না। বাংলাদেশের সাধারণ মানুষের শক্তিকে তুচ্ছ করবেন না। আমি শেষ করতে চাই তথ্য প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যগুলো নিয়ে। তথ্য প্রতিমন্ত্রী ছাত্রদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছেন। উনি বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এমন কোনো তথ্য আমি পাইনি। তার সরকারি যে পোর্টফোলিও দেওয়া আছে বা যেখানে উনার বিষয়ে পড়তে পেরেছি, উনি ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি USA তে পড়াশোনা করেছেন এবং দেশের বাইরেই পড়াশোনা করেছেন। এবং ধরে নিচ্ছি যে উনি আ বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের সন্তান নন। আমি ধরে নিচ্ছি যে উনি বাংলাদেশের মধ্যবিত্ত মানুষের মাইন্ডসেট বুঝতে পারেননি। এবং যেহেতু উনার পরিবারের কেউ মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন কি নেই, এটাও কোথাও পরিষ্কার নাই। তাই উনি বুঝতে পারছেন না দ্রোহের বিভিন্ন রূপ থাকতে পারে। দেখুন, এই কোটা বাস্তবায়ন হলে আমি উপকৃত হতে পারতাম। আমার পরিবার উপকৃত হতে পারত। কিন্তু আমি মনে করি বর বর্তমান প্রেক্ষাপট যদি আপনি সত্যিকার অর্থে দেখেন, তাহলে এই কোটার চেয়েও আমার বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উন্নয়নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা কেউ সরকারের থেকে চেষ্টা করেননি যে সংঘাতটাকে এভয়েড করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করতে। উস্কে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন অস্ত্রসহ। আমি নিজে চোখে দেখেছি জয়েন্ট কমিশনার মেহেদী কিভাবে ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন, সাউন্ড গ্রেনেড ছুটছেন। আরো অনেকে করেছেন। রমনার এডিসি আক্তার করেছেন। উনি নৃশংসভাবে করেছেন। মানে উনি মনে হচ্ছিল যে পারলে সাংবাদিকদের উনি খেয়ে ফেলেন।
দেখুন এই মানুষগুলো একটা মুহূর্তে চেয়ার না থাকলে জিরো হয়ে যাবেন, জিরো হয়ে যাবেন। এনাদের দিকে একটা মানুষ ঘৃণা ভরেও তাকাবে না। রাষ্ট্রের জন্য তারা কি করছে, আমার অনেক বন্ধু আছে যারা একসময় ক্রস ফায়ার দিতেন। তারা আমাকে ক্রস ফায়ারের গল্প শোনাতেন খুব বিপ্লবীদের মতো করে। আমি তাদের বলতাম যে রাষ্ট্রের এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। এই দায়িত্ব যারা দিয়েছে তারা রাষ্ট্রের ইউটোপিয়ান একটা সিস্টেম ডেভেলপ করতে চেয়েছে। তারা ধ্বংস রূপ দেখতে চেয়েছে। পুরো জুডিশিয়াল সিস্টেমটাকে তারা ভাঙতে চেয়েছে। আইনের শাসন বলবৎ করার জন্য আপনারা এক্সট্রা জুডিশিয়াল সিস্টেমকে যত এনকারেজ করবেন, পুরো সিস্টেমটা আপনার প্রতি তত ভয়ার্ত রূপ নিবে। আইয়ুব খান পারেনি। আইয়ুব খান যদি পারত, আইয়ুব খানের ডেভেলপমেন্ট ন্যারেটিভ যেভাবে উন্নয়নের, আপনি আজকে দেখেন আজকে যে শাহবাগ থেকে ঢাকা ক্যান্টনমেন্টে যে স্ট্রেইট ফরওয়ার্ড রোড আইয়ুব খানের সময় করা, ঢাকা আরিচা মহাসড়ক আইয়ুব খানের সময়, এই রাস্তাগুলো, এই উন্নয়ন ঢাকার অধিকাংশ উন্নয়ন হয়েছে আইয়ুব খানের সময়। আইয়ুব খানকে আপনি কিভাবে চিনেন? ইতিহাসে আইয়ুব খানকে কিভাবে লেখা হয়? শুনুন কথাগুলো। বাংলাদেশে মানুষের ভাষা বুঝতে শিখুন। মোহাম্মদ আরাফাত, আপনি খুব ভালো বক্তা, খুব চরম দারুণ করে ন্যারেটিভ সেট করতে পারেন, রাজনৈতিক আখ্যা দিতে পারেন। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বাংলাদেশের ছাত্রদের ভাষা বুঝতে শিখুন। আপনি বোঝার চেষ্টা করুন এই ছাত্ররা আসলে কি বলতে যাচ্ছে। তাদের দ্রোহকে রিড করতে শিখুন, পড়তে শিখুন। আপনি ছাত্রদেরকে উস্কে দিচ্ছেন। আপনি যান, ছাত্রদের পাশে দাঁড়ান, তাদেরকে সরি বলেন। আপনি না, আপনি প্রধানমন্ত্রীকে বলেন যে ওবায়দুল কাদেরকে দ্রুত পদত্যাগ করতে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রীকে বলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে, আইজিপিকে পদত্যাগ করতে। পরিস্থিতি 50% ইমপ্রুভ করবে। আর্মিতে আপনি কতদিন সামলে রাখবেন? রাতের বেলায় আর্মি দাঁড় করিয়ে বিজিবিকে দিয়ে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করছেন, কারাগার ভরে ফেলবেন, ফেলুন। কিন্তু সংঘাত, মানুষের ভেতরে ক্ষোভ, দ্রোহ থামবে না। যে ঘৃণা সৃষ্টি হয়েছে তা প্রশমন করার জন্য ইমিডিয়েটলি ওবায়দুল কাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী, আমার খুবই পছন্দের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকে সরে দাঁড়াতে বলেন। তাকে বোঝান যে এই পরিস্থিতি কিছুটা হলে প্রশমন করবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাতে না পারেন, আইজিপিকে সরিয়ে দিন, দিয়ে একজন ন্যূনতম মানবিক পুলিশ কর্মকর্তাকে পুলিশের চিফ করুন। উনি তো মানুষের, আমার খুব কষ্ট লাগে যে, আমার ভীষণ কষ্ট লাগে যে আইজিপি আইজিপির সন্তানরা তাকে কোনো প্রশ্ন করে না। আইজিপির সন্তানরা বলে না যে বাবা তোমার পুলিশ গুলি চালাচ্ছে, আমার ভাই ব্রাদার, ভাই বোন তারা মারা যাচ্ছে, বলে না, প্রশ্ন করে না। উত্তর কি দিবেন? স্থাপনা? ভাই এগুলো তো আমাদের টাকায় করা, আপনাদের দয়া না। কোন সরকার আমাকে দয়া করেনি, এটা আমার আপনার ট্যাক্সের টাকায় করা। পুলিশের যে কর্মকর্তা গুলি চালাচ্ছে, নির্দেশনা দিচ্ছে, তাদের সন্তান তাদেরকে প্রশ্ন করে না? প্রশ্ন করবে, ট্রাস্ট মি। তারা বলবে, তারা বলবে, তারা বলতে বাধ্য হবে। এই যে বিজিবির অফিসার গুলি চালাচ্ছে, এইম প্র্যাকটিস করতেছে ছাত্রদের ছাত্রদের উপরে।
বর্ডারে হাজার হাজার মানুষ মারা গেছে, একটা গুলি চালানোর সাহস পায়নি, কোনোদিন কথা বলার সাহস পায় না বিজিবির ডিজি লেভেল টক্সে, নিজেদের ছাত্রদের উপরে অ্যাসল্ট রাইফেল প্র্যাকটিস করে। সন্তান নেই, তাদের সন্তান নাই, এই সন্তানদেরকে হত্যা করছে। কিভাবে পারে? আপনাদের স্ত্রী নাই, আপনাদের ওয়াইফরা আপনাদেরকে জিজ্ঞেস করে না যে আপনাদের হাতে রক্ত? আমার পরিবারের একজন সদস্য পুলিশে আহত হয়েছিল, ইন্টার্ন ডাক্তাররা তাকে ট্রিটমেন্ট দিতে চায়নি। ঢাকা মেডিকেল নার্সদের ভেতরে দেখেছি যে কি ঘৃণা পুলিশের প্রতি। আপনাদেরকে কেউ প্রশ্ন করে না? আইজিপি কে কেউ প্রশ্ন করে না? এই নির্দেশনা আপনি কেন দিচ্ছেন? কিভাবে পারছেন এই সুন্দর সুন্দর হাসিগুলোকে? একটা সুন্দর তরুণদের আশা খুব কম। তারা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ চায়, তারা একটা সুন্দর বাংলাদেশ চায়। এই বাংলাদেশটাকে তারা ভালোবাসে, তাই তারা এখানে পড়ালেখা করে। তারা বাংলাদেশের নিঃশব্দ দেখে আপনি সেই শব্দগুলো ঘৃণায় রূপান্তরিত করছেন। আরাফাত ভাই, আমি আপনাকে বলছি, আপনি থামুন। রাজাকার, জঙ্গি, বিএনপি, জামাত তকমা দেওয়া বন্ধ করুন। মানুষের পালস বোঝার চেষ্টা করুন। আপনি হয়তো জিতবেন, কারণ আপনার পাশে পুলিশ আছে, মিলিটারি আছে, কিন্তু বাংলাদেশ হারবে। বাংলাদেশ হেরে যাও, আমি নিতে আমি নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। এই বাংলাদেশের এগিয়ে যাওয়াটা খুব জরুরি ছিল। এই মধ্যবিত্তের, দেখুন, আপনার মতো মানুষরা ওকলাহোমাতে পড়ে আসতে পারে, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষ আমরা পারি না। আমাদের সন্তানদের জন্য আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে রেখে যেতে চেয়েছিলাম, আপনারা তা দিবেন না। আপনারা কোন দিকে ঠেলে দিচ্ছেন আপনারা নিজেরাও জানেন না। প্রশমন করুন, আলোচনা করুন, ছাত্রদের সাথে বসুন। সংকটটাকে আইনমন্ত্রী তো বুঝবেন না, আরাফাত বুঝবেন না। আমি জানি না আপনাকে কেউ বাবা বলে ভালোবেসে কখনো বুকে জড়িয়ে ধরেছে কিনা। আইনমন্ত্রী আপনাকেও, কিন্তু পুলিশের প্রধান, আইজিপি এতগুলো বাচ্চার বুকে গুলি চালিয়ে আপনি কিভাবে আছেন? কিভাবে আপনার পদে আছেন? আপনি তো নামাজ পড়েন, আপনি তো ইবাদত করেন, আপনি কিভাবে পারেন? কালকে এক রিপোর্টারের সঙ্গে কথাও হচ্ছিল, বলে ভাই আমি ঘুমাতে পারি না, যে নৃশংসতা আমি দেখেছি আমি ঘুমাতে পারি না। বাংলাদেশ সুন্দর থাকুক, টিকে থাক বাংলাদেশ। বাংলাদেশের তরুণরা একদিন জেগে উঠবে, বাংলাদেশের তরুণরা একদিন সত্যি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে। বাংলাদেশের মানুষের ভেতরে যে দ্রোহ,
আজ ঘৃণায় রূপান্তরিত হয়েছে তা একদিন প্রশমিত হবে। কিন্তু তার জন্যে তাদের যে কষ্ট আজ করতে হলো, তার মূল্য কে দিবে? সময় বলে দিবে। একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে আমার বাংলাদেশের ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।